মধ্যরাতে সমন্বয়কদের গণপিটুনি দিয়েছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস কঠোর অবস্থানে গিয়ে সমন্বয়কদের দেশ ছাড়তে বলেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। চাঞ্চল্যকর এবং ব্রেকিং একটা নিউজ। আমি জানি না যে এই খবর শোনা বিএনপি এবং জামাতের প্রতিক্রিয়াটা কি হবে, তবে কেউ কেউ বলছেন দেখেন যেটা ভালো মনে করেন, কেউ কেউ বলছেন যে না তোমাদের নামা উচিত, প্রথমবারই একদম ক্ষমতায় যাব এই চিন্তা করে নামা উচিত। আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে, এমন স্লোগানে মুখরিত হতে শোনা গেল 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে। 7 কলেজের স্টুডেন্টদের সাথে গতকাল যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মারামারি হওয়ার পরিস্থিতি বা বেশ সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব হাসনাত আব্দুল্লাহ। আমরা খেয়াল করেছি একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, তিনি বেশ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে। মধ্যরাতে সমন্বয়কদের উপর আবারও হামলা চালিয়েছে সমন্বয়ক সার্জিস হাসনাত, যে কোনো সময় দেশ ছাড়তে পারে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পাবেন সমন্বয়ক হাসনাত এবং সার্জিসকে নিয়ে। ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান জারি করেছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। খুবই চাঞ্চল্যকর এবং ব্রেকিং একটা নিউজ। আমি জানি না যে এই খবর শোনা বিএনপি এবং জামাতের প্রতিক্রিয়াটা কি হবে, তবে কেউ কেউ বলছেন দেখেন যেটা ভালো মনে করেন, কেউ কেউ বলছেন যে না তোমাদের নামা উচিত, প্রথমবারই একদম ক্ষমতায় যাব এই চিন্তা করে নামা উচিত। বাট রাজনীতির মাঠে নামা উচিত একটা সময়ে পড়ে, হতে পারে 5 বছর, 10 বছর, 15 বছর, এক সময় হয়তো আরো ম্যাচুরিটি আসবে এবং কি ক্ষমতা গ্রহণের একটা সুযোগ থাকবে। তবে বেশিরভাগই বলছেন যে না এইবারই ক্ষমতায় যাইতে হবে, এমন মেন্টালিটি থেকেই রাজনীতির মাঠে নামছে ছাত্ররা। দীর্ঘদিন যাবৎ যে আলোচনা ছিল সে আলোচনা এখন বাস্তবতায় পরিণত হতে যাচ্ছে এবং কি আর 2-3 দিন পরেই একটা বড় ধরনের চমক দেখতে যাচ্ছে বাংলাদেশ। ওই চমকের পাশাপাশি আরো একটা চমকপ্রদ খবর হচ্ছে, ছাত্রদের যে রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে তারা 300 আসনে, মোট কথা তারা তাদের প্রার্থী দিতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে 300 আসনে প্রার্থী দিয়া পাশ করাই আনার মতন প্রার্থী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছে কিনা। আমার ধারণা নাই। লোকাল পর্যায়ে একটা মেম্বারই পাশ করতেও মিনিমাম লেভেলের একটা জনপ্রিয়তা লাগে। তো সমন্বয়কদের মধ্যে হয়তো আমরা 10-15 জন যারা আছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা টেলিভিশনে যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি, তাদের হয়তো একটা ভালোই জনপ্রিয়তা আছে, কিন্তু বাকি যারা তাদের আসলে ওইরকম, যেমন আমার লোকাল এরিয়াতে কে সমন্বয়ক আমরা যতটুকু তার চিনি, কিন্তু লোকাল পর্যায়ে সে একটা মেম্বারই পাশ করার মতন কিন্তু তার এই মুহূর্তে যোগ্যতা নেই। সো এই 300 আসনে তারা তাদের সদস্য প্রার্থী দিয়ে ক্ষমতায় যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তবে অনেকে বলছেন যে ছাত্ররা এবারে নির্বাচনটা করছে ডিফারেন্ট একটা রিজনে, কারণ এবার আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন বা যে পার্লামেন্ট সিস্টেম, সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আপনাদের খেয়াল থাকার কথা যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পাশাপাশি আরো একটা জিনিস যেটা নতুন অ্যাড হতে যাচ্ছে, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে আপনার কি বলছে সিট গ্রহণ। তো যদি সেটা হয় তাহলে হয়তো ছাত্রদের মধ্যে থেকে আমার ধারণা 10-15 জন বা 5-7 জন তারা হয়তো এমপি হওয়ার সুযোগ আছে। দর্শক, ফেব্রুয়ারিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে যৌথ কানেক্টিভিটি, সেখান থেকেই নতুন রাজনৈতিক দলটি সামনে আসতে যাচ্ছে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের 300 সংসদীয় আসনে প্রার্থী দিবে এবং বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ। আপনার গতকালকে আপনার তেঁতুলধারা ইউনিয়নের মোহাম্মদ আলী ইয়াকুব স্কুলের মাঠ প্রাঙ্গণে তাদের একটা মতবিনিময় সভা ছিল, সেখানে তিনি তার এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে নতুন মুক্তি পাওয়া কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতন জনগণকে দমন পীড়ন করতে চায়, জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ না করে, তাহলে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। তো এখানে তারা বাংলাদেশের এই মুহূর্তে চলমান নানান লুটপাট, দুর্নীতি, এগুলো নিয়ে যেমন কথা বলছেন, পাশাপাশি আগামী দিনে কেমন বাংলাদেশ আমরা চাই সেটা নিয়েও তারা তাদের স্বপ্ন মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করছেন। সবার কথা সুন্দর, আমাদের রাজনীতিবিদদের কথাও কিন্তু সুন্দর, কিন্তু কাজে আসলে আমরা এগুলোর খুব বেশি বাস্তবায়ন দেখি না। বেশিরভাগ সময় হচ্ছে যে আমরা ভাইবেন রাজনীতিবিদ মানে চাপাবাস, তাদের কাজ হচ্ছে চাপা চোপা মারা। দেশের উন্নয়ন হোক না হোক, ব্যক্তি উন্নয়ন, বউ, তারপরে বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মোটামুটি মানে যারা খুব কাছের লোক, তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। তো সেই কারণে ছাত্রদের উপর অনেকেই আপনার আস্থা রাখতে চাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে, এমন স্লোগানে মুখরিত হতে শোনা গেল 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে। যে ঘটনাটা ঘটেছিল পরশুদিন, সেই ঘটনাটার জের গতকালকেও ছিল এবং শিক্ষার্থীরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে সংবাদ সম্মেলন করেছেন, তাদের একটা দাবি মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ পৃথক হচ্ছে, কিন্তু বাকি দাবিগুলো, অন্তত 5টা দাবি
আরও না মানলে একেবারে লাগাতার অবরোধ কর্মসূচি দেবেন শিক্ষার্থীরা, তেমন ঘোষণা হয়েছে। এবং সেখান থেকেই বিশেষ করে ইডেন কলেজের শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে, আবার ডাকলে রাজুতে, জুতা মারবো মুখেতে। যে সমন্বয়করা বারবার রাজুতে ডেকেছেন তাদের মুখে জুতা মারার ঘোষণা, তাদের মুখে জুতা মারার মিছিল হয়েছে। কি হলো? এবং ব্যাপারটা আরও বেশি ঘোলাটে করে ফেললেন আরেক সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে। সমন্বয়করা দিন দিন দিশেহারা হয়ে যাচ্ছে এবং দিশেহারা হয়ে কি বলছে কি বলছে না সেটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম সমন্বয়কদের কথা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে মিছিল হয়েছে, আবার ডাকলে রাজুতে, জুতা মারবো মুখেতে। এই মিছিল যে সমন্বয়কদের জন্য এবং বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য কতটা অপমানজনক সেটা বুঝতে রকেট সায়েন্স বোঝার প্রয়োজন হয় না, খুব সহজেই বোঝা যায়। শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবরোধ সহ নানা রকমের কর্মসূচির ঘোষণা দিয়েছে, আলটিমেটাম দিয়েছে। তাদের বাকি 5টা দাবি মেনে না নিলে তারা কঠিন কর্মসূচিতে যাবে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির পদত্যাগ, নিউ মার্কেট থানার এসি এবং ওসির অপসারণ সহ অনেকগুলো দাবি রয়েছে। সেখানে ইডেন কলেজের শিক্ষার্থীদের মুখে শোনা গেল আর আবার ডাকলে রাজুতে, জুতা মারবো মুখেতে এই স্লোগান। এবং এই স্লোগান যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে সেটা খুব সহজেই অনুমেয়। যখন এই স্লোগান হচ্ছে তখন সমন্বয়ক সার্জিস আলম সেই মিছিলকে, সেই স্লোগানকে আরও বেশি উস্কে দিয়েছেন। সেই উস্কে দেওয়ার কারণেই মূলত এই স্লোগান হয়েছে বলে অনেকে মনে করছেন। সার্জিস আলম গতকালকে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই ফেসবুক স্ট্যাটাস 7 কলেজের শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক এবং তাদেরকে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের পান্ডা গুন্ডা এভাবে জাহির করার চেষ্টা করেছেন সার্জিস আলম। যে স্ট্যাটাস অনেক বেশি তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে বলে অনেকে মনে করছেন। সার্জিস আলম প্রথমেই লিখেছেন, আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে, এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডাম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্দেশ্য সৎ ছিল। 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি, মিছিল, আন্দোলন, সেটাকে মবের সাথে তুলনা করেছেন। সেটাকে মব হিসেবে সার্জিস আলম এবং আওয়ামী লীগের দোসর হিসেবে, কর্মকাণ্ড হিসেবে তিনি তুলনা করেছেন। মবের কথা যদি বলা হয় তাহলে মব কারা তৈরি করেছে? সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতি অপসারণ সহ রাষ্ট্রপতি অপসারণ, 72-এর সংবিধান মুছে ফেলা, বিভিন্ন জায়গায় জোর করে এর অপসারণ ওর অপসারণ, শিক্ষকদের তার চেয়ার থেকে সরিয়ে ফেলা, এই যে 5 আগস্টের পরে যে মব তৈরি হয়েছে সেই মব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন সমন্বয়ক এবং সমর্থকদের দ্বারাই তৈরি হয়েছে, এটা অনেকে মনে করেন। সেই সার্জিস আলমই মবের দৃষ্টান্ত দিলেন। 7 কলেজের শিক্ষার্থীরা যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে তখন সেটাকে মবের সঙ্গে তুলনা করলেন। তিনি হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করে বলেছেন, এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সব সময় গ্রেটার পার্সপেক্টিভে চিন্তা করে। তিনি এক জায়গায় লিখেছেন, এই মাথা গরম খ্যাপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায়, হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও। অর্থাৎ 7 কলেজের যে আন্দোলন, সেই আন্দোলনকে তিনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এটা ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র হোক, আন্দোলন হোক, যেটাই হোক, সমন্বয়কদের সব জায়গায় মাথা ঘামাতে হবে কেন? সমন্বয়কদের সব জায়গায় মাথা ঘামিয়ে ব্যাপারটাকে আরো বেশি জটিল করে ফেলার যে চেষ্টা, সেই চেষ্টা কেন হবে? ব্যাপারটা জটিল ছিল, আরো জটিলতর করা যে কাজটা পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর, সেই কাজটা পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে করতে না দিয়ে সমন্বয়কদের মাঠে নেমে যেতে হবে। যে সমন্বয়ক আবার ছাত্র না, সেই সমন্বয়ক ছাত্রের সামনে যে নিজেকে জাহির করার চেষ্টা করবেন। এবং সার্জিস আলম যেভাবে হাসনাত আব্দুল্লাহর কর্মকাণ্ডকে সমর্থন করলেন, হাসনাত আব্দুল্লাহ লাঞ্ছিত হয়েছেন, তাকে নিয়ে ধাক্কাধাক্কি করা হয়েছে, এটা মবের মধ্যে ঢুকে পড়েছেন তিনি। ছাত্রদের আন্দোলনকে মব বললেন, ছাত্রদের আন্দোলনকে ষড়যন্ত্র বললেন। তো এটা যদি ষড়যন্ত্র হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা যেগুলো করেছেন সেগুলোও নিশ্চয়ই ষড়যন্ত্র। সেটাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, যেটা শেখ হাসিনা সরকার বলার চেষ্টা করেছেন যে এটা ষড়যন্ত্র। তো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাহলে কি এটাও মেনে নেবেন যে সেটা ষড়যন্ত্র ছিল? এখন অধিকার আদায়ের যে যুদ্ধ, অধিকার আদায়ের যে মিছিল তারা করছে, আন্দোলন করছে, সেটাকে যখন সার্জিস ষড়যন্ত্র হিসেবে
আখ্যায়িত করলেন, তখন সেটা 7 কলেজের শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক, এবং চরম অপমানজনক বলেই তারা এবার স্লোগান ধরেছে, আবার ডাকলে রাজুতে, জুতা মারবো মুখেতে। এই স্লোগানটা যে কত বড় অপমানজনক সেটা বোঝার মতো জ্ঞান গরিমা সমন্বয়কদের নিশ্চয়ই রয়েছে। তারা বুঝবেন এবং বুঝে তাদের বোধোদয় হবে, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। সার্জিস আলম শেষটা করেছেন এভাবে, সেটা হচ্ছে যে কতজনের কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি। অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গর্তে যাবে সেটাও জানি, কিন্তু দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ। শুধুমাত্র হাসনাত আর সার্জিস আলমরা প্রতিজ্ঞাবদ্ধ, আর যারা ছাত্ররা যারা আন্দোলন করছে তারা সবাই ষড়যন্ত্রকারী সার্জিস আলমের কণ্ঠে। তিনি শেষটাই লিখেছেন, আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাজ কালপিট কি বলল আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু যায় আসে না। হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা কম করেনি। 7 কলেজের শিক্ষার্থীদের তিনি ভণ্ড সুবিধাবাজ কালপিট এমন শব্দে আখ্যায়িত করেছেন। এমন শব্দে যখন তিনি আখ্যায়িত করেছেন তখন 7 কলেজের শিক্ষার্থীরা কি রূপ ধারণ করে সেটাই এখন দেখার অপেক্ষা। গতকালকে আমরা স্লোগান শুনেছি, রাজুতে ডাকার বিরুদ্ধে যে স্লোগান, আবার ডাকলে রাজুতে, জুতা মারবো মুখেতে, এর চাইতে অপমানজনক স্লোগান আর হতে পারে না। এরপরেও এর চাইতেও বেশি কিছু হয়তো হতে পারে। সার্জিস যেভাবে ব্যাপারটাকে আরো উস্কে দিয়েছেন, তিনি শেষটাতে বলার চেষ্টা করেছেন, মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে, কেন করছে, রকেট সায়েন্স না বোঝাটা, মানে রকেট সায়েন্স বোঝা লাগবে না। এই ঘটনা হাসনাতকে যারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, হাসনাতের বিরুদ্ধে যারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে, তারা কারা? তারা আওয়ামী লীগের দোসর, তারা শেখ হাসিনার দোসর, এমনটাই বলার চেষ্টা করেছেন। 7 কলেজের শিক্ষার্থীরা কি আওয়ামী লীগের দোসর? তারা কি আওয়ামী লীগ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে? এটা কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে? কথায় কথায় আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ দোসর, ফ্যাসিবাদের দোসর, এই যে ট্যাগ লাগানো, এই ট্যাগ লাগাতে গিয়ে যে নিজেরাই নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলছেন সার্জিসরা, হাসনাতরা, সেটা যত তাড়াতাড়ি তারা বুঝবেন তত তাড়াতাড়ি তাদের জন্য মঙ্গলজনক। দর্শক, আপনার কি মনে হয় এই যে আজকে মিছিল হলো, স্লোগান হলো, গতকালকে হয়েছে আবার ডাকলে রাজুতে, জুতা মারবো মুখেতে, এই মিছিলের পরে সমন্বয়কদের অবস্থা কি হবে? 7 কলেজের স্টুডেন্টদের সাথে গতকাল যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মারামারি হওয়ার পরিস্থিতি বা বেশ সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব হাসনাত আব্দুল্লাহ। আমরা খেয়াল করেছি, একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, তিনি বেশ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, তিনি সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের মধ্যে সংঘাতটা না হয়ে ওঠে। উনি অনেক চেষ্টা করেছেন, উনি ঝুঁকি নিয়েছেন, কোনো সন্দেহ নেই, তার এটাকে আমরা বীরত্ব হিসাবে দেখতেই পারি। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, আমি মনে করি যারা হাসনাত আব্দুল্লাহ যা করেছেন এটাকে সমর্থন করা আমাদের জন্য ঠিক না। অনেকেই দেখছে এটা নিয়ে প্রচুর প্রশংসা করছেন। একদিক থেকে দেখতে গেলে এটা অবশ্যই খুবই প্রশংসার ব্যাপারও, কিন্তু আমি প্রশংসা করছি না এবং আমি এই প্রশংসার মধ্যে বিপদ আছে বলে মনে করি। অনেকে বলবেন স্টুডেন্টদের বিরুদ্ধে অনেক বেশি কথা বলছি কেন, অনেকে আমাকে নানান রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, আমি এদের প্রত্যেককে খুব পছন্দ করি, খুব স্নেহ করি। এই যে এখন যাকে নিয়ে কথা বলবো, হাসনাতকেও আমি খুব স্নেহ করি, পছন্দ করি, সবাইকে, কেন না। আমি বহুবার বলেছি এই জাতি চিরকাল মনে রাখবে এই তরুণরা যা করেছে, রাখতেই হবে, ওরা ইতিহাসের অংশ হয়ে গেছে। এবার পরবর্তীতে তাদের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে, তারা তার কেমন হয়ে উঠবেন, রিয়ালি ডন্ট নো। পৃথিবীতে বা বাংলাদেশের ইতিহাসে এই বড় বড় লড়াই করা মানুষজন, বড় বড় ইভেন মুক্তিযুদ্ধ করা মানুষজনের, বিরাট বিরাট খেতাব পাওয়া মানুষজনের পরবর্তীতে পচে যাওয়া আমরা দেখেছি, কিন্তু তাতেও তাদের ওই মুক্তিযুদ্ধের সময়কার রোল মিথ্যা হয়ে যায় না। আমরা আশা করি এই তারুণ্যের শক্তি যেটা তৈরি হয়েছে এটা খুব চমৎকারভাবে একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হবে, এতে আমাদের দেশের মানুষের লাভ। যাই হোক, আলোচনাটায় আসি। কি কারণে আমি মনে করছি এটা ক্ষতিকর? উনি ঝুঁকি নিয়েছেন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতিতে জনাব হাসনাত যখন গেছেন, ওনার বিপদ হতে পারত এবং একটা পর্যায়ে তার বিরুদ্ধেও স্লোগান হয়েছে, এক ধরনের ভার্বাল হেনস্থা তাকে করার চেষ্টা হয়েছে, মানে বিপক্ষেই ইনফ্যাক্ট কম বেশি এটা করার চেষ্টা করে, বিশেষ করে 7 কলেজের দিক থেকে সম্ভবত এটা বেশি হয়েছে। তো এটা নিয়েই অনেকের কাছে খারাপ লাগছে যে এই হাসনাত আমাদের সাথে, আমাদের এই মুভমেন্টের সময় এটা করেছেন, সুতরাং তার এইরকম কিছু আমরা মেনে নেব, আমরা হাসনাতের সাথে আছি। আমরা আসলে হাসনাতের সাথে আছি, আমরা যারা ওই স্টুডেন্ট যারা ওখানে ছিল তাদের সাথেও আছি, আমরা সবার সাথে আছি, সবার সাথে আছি। কিন্তু হাসনাত যে ভুলটা করেছেন, এই ভুলটার কথা আমি হাসনাতকে আমার সাথে একটা টক শোতে, আমরা খালেদ মহিউদ্দিন ঠিকানায় গেছেন, আমি হাসনাতের সাথে একটা টক শোতে ছিলাম, আমি ওখানে অন রেকর্ড, সেজন্য আমি এর মধ্যে লোকচাপার কিছু, আমি অন রেকর্ড হাসনাতের সামনে বলেছিলাম যে আপনারা যখন বিভিন্ন জায়গায় সমস্যা সমাধানের জন্য গিয়ে হাজির হন, তখন এই সরকারের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এটা যে কেউ বলবে যে বাংলাদেশে একটা সরকার আছে, সেই সরকারটা কিছু করতে পারছে না, সেখানে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে যেতে হচ্ছে এবং তাদেরকে একরকম দলবল নিয়ে যেতে হচ্ছে, বা আমরা সহজ ভাষায় যদি বলি মব তৈরি করতে হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের নিশ্চয়ই মনে আছে। ওটার পরও আমি বেশ এটাকে নেগেটিভলি দেখেছিলাম। সেটা হচ্ছে আনসাররা যখন, সোকল্ড আনসাররা, মানে এর মধ্যে নাকি ভেতরে ভেতরে অনেকেই আওয়ামী লীগের লোকজনও জড়িত ছিল, তারা একরকম সচিবালয় ঘেরা করেছিল, তখন হাসনাতরা রীতিমতো আহ্বান করে ছাত্রদেরকে ডেকে এরকম তাদের উপরে বল প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় তারা হাজির হচ্ছেন।
তাদের তো আসলে কোনো রাষ্ট্রীয় অথরিটি নেই, কোনো সরকারি অথরিটি নেই। সেই কারণেই আসলে এই প্রশ্নগুলো তৈরি হয়। যেমন গতকাল যে সমস্যাটা হলো, সেই সমস্যায় প্রয়োজনে সরকারের কেউ মাঠে আসতে পারতেন, ভালো হতো। এখানে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আছে, এখানে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি যদি আসতেন। এটা শিক্ষা রিলেটেড প্রবলেম, শিক্ষা উপদেষ্টা তিনি বেশ বর্ষিয়ান এবং অসুস্থ মানুষ, তিনি না হয়েও যদি সরকারের অংশ ছাত্র প্রতিনিধিদের কেউ আসতো। আমরা আগে দেখেছি নাহিদ ইসলাম এই ধরনের কিছু সংকটে নিজে গেছেন। আমরা এই প্রবলেমটা সরকার হ্যান্ডেল করবে, আমাদের মূল আর্গুমেন্টের জায়গা হচ্ছে এটা। একটা রাষ্ট্রে এই ধরনের সংকট যখন হবে সরকার হ্যান্ডেল করবে এবং সরকারের কোনো প্রতিনিধি। সুতরাং আমরা যাদের কথা বললাম তারা না হয়তো কেউ সরকার যদি মনে করতো যে ছাত্র প্রতিনিধি ছাত্র উপদেষ্টাদের কেউ গেলে তাদের সাথে ইন্টারাকশন ইজিয়ার হবে, বেটার হবে, তাহলে ছাত্র উপদেষ্টা যে কেউ, জনাব নাহিদ হোক, জনাব আসিফ হোক, জনাব মাহফুজ হোক, যে কোনো একজন ওখানে গিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করতে পারতেন, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারতেন। এটা সরকার করবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। একটা স্টেটে একটা সরকার অ্যাসাইন্ড থাকে, তারা বেতন টেতন নেন রীতিমতো, আমরা টাকা দেই তাকে, পুষি, এভাবেই ব্যাপারটা। পুষি হচ্ছে আমাদের কথা সার্ভিস প্রোভাইড করার জন্য। এর মধ্যে নানা কিছু, গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো এটা একটা সার্ভিস, সেটা হচ্ছে একটা আইন শৃঙ্খলার ভঙ্গুর হয়ে পড়া, ভাঙে পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আরও যাদের যাদের প্রয়োজন তারা সবাই এখানে সার্ভিস দেবেন। আমরা এটাই চেয়েছি। রাষ্ট্রের কাজ, সরকারের কাজ সরকার করবে। ইটস দ্য ভেরি বেসিক অফ আ মডার্ন স্টেট। আমরা যখন এগুলো বাদ দিয়ে নিজেরা কিছু করতে যাই, নিশ্চিতভাবে জনাব হাসনাতের বীরত্ব সবাই দেখেছেন, প্রশংসা করেছেন, কিন্তু হাসনাত যখন এই কাজটা করে, হাসনাত আসলে একটা নাম, আমি হাসনাত এই ভিডিও হাসনাতের বিরুদ্ধে নয়, এই হাসনাত সম্পর্কে নয়, কিন্তু আমি প্রায় যেটা চেষ্টা করি এক একটা ফেনোমেনন ধরে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশে কি চলতেছে, সম্মানিত দর্শক মন্ডলী, প্রধান সমন্বয়করা মহা বিপদের সময় পার করতেছে। সম্মানিত দর্শক মন্ডলী, বিশেষ করে সমন্বয়ক সার্জিস, হাসনাত সহ বড় বড় সমন্বয়করার উপরে বারবার হামলা চালানো হচ্ছে। এমনকি তাদের উপরে এখন কঠোর অবস্থানে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাদের কর্মকাণ্ডে বিরক্ত এই দেশবাসী সহ বাংলাদেশ সরকার এবং সেনাপ্রধান তাদের বিরুদ্ধে এখন কঠোর অবস্থানে যাবেন। যে কোনো সময় তারা দেশ ত্যাগ করতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। যাই হোক দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওতে বর্তমান দেশ নিয়ে, সমন্বয়ক নিয়ে, বর্তমানে কিছু দেশের ঘটে যাওয়া অজানা চাঞ্চল্যকর তথ্য সম্পর্কে জানতে পারলেন। সম্মানিত দর্শক মন্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।